बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेश জাতীয়তাবাদী গণজাগরণ দল কিশোরগঞ্জ শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শরীফউদ্দিন আমাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল আহ্বায়ক করায় আমি সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আমরা কিশোরগঞ্জ এলাকা থেকে এই জাতীয়তাবাদী গণজাগরণ দলকে শক্তিশালী করার জন্য আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আমি যাতে উক্ত দলকে সামনে নিয়ে যেতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কিশোরগঞ্জ জেলা শাখা সম্মানিত আহ্বায়ককে। এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের সম্মানিত সভাপতি জনাব রাকিবুল হাসান। বিসমিল্লাহিররহমানিররহিম ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কর্তৃক আয়োজিত আজকের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি জনাব হাফিজ আহমেদ আশিক, সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ গণজাগরণ দল। প্রধান অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন জিয়া পরিবারের একমাত্র আস্থাভাজন ব্যক্তি, রাজপথের পরীক্ষিত লড়াকু সৈনিক, ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্মমতার শিকার রক্তক্ষয়ী মৃত্যুঞ্জয়ী জননেতা এবং সুদক্ষ মানুষ গড়ার কারিগর মা খালেদা জিয়া রাজনৈতিক উপদেষ্টা এবং মহান সংসদের সাবেক চিফ হুইপ জনাব জয়নুল আবেদিন ফারুক মহোদয়। উপস্থিত আছেন প্রধান আলোচক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ আবুল কালাম আজাদ সিদ্দিকী মহোদয়। সঞ্চালনায় আছেন জনাব জহিরুল ইসলাম টিটু মহোদয়, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ গণজাগরণ দল। আমার সামনে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ভাইরা যারা বিভিন্ন জেলা উপজেলা ওয়ার্ড থেকে আগত, প্রত্যেককে আমি জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা 24-এ যে যুদ্ধ করেছি, মা হারিয়েছি, সন্তান হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আজকের এই নির্মমতার শিকার হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ। কথা ঠিক কিনা? আমাদের স্পিরিট কি ছিল? 24-এ মুক্তিযুদ্ধ করেছি কি জন্য? একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই না? এই সরকার আমাদেরকে কি দিয়েছে? রাতের অন্ধকারে টাকা খেয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদকে কিভাবে বিমান উঠাই দেয়, এটা আমার প্রশ্ন এই সরকারের কাছে। আপনাদের মাধ্যমে যারা আজকে আপনারা সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, ইউটিউব, ফেসবুক, সবার কাছে আমি বলতেছি, আমি এইখান থেকে বলতে চাই, মাননীয় উনিশ সরকার, আপনি মনে করেন না বাংলাদেশের গণতান্ত্রিক দল একমাত্র বিএনপিকে বাদ দিয়ে আপনি কোনদিন নড়াচড়া করতে পারবেন না? আমরা সেটা হাতে দেব না। যদি আপনি ক্ষমতার মসনদে বসে জাতির সাথে যদি বেইমানি করেন, তাজা রক্তের উপর দাঁড়িয়ে যদি কালক্ষেপণ করেন, নির্বাচন যদি বয়কট করতে চান, আপনার পরিস্থিতি হাসিনার চেয়ে ভয়াবহ হবে। আমি বলতে চাই 24-এ মুক্তিযুদ্ধ ছিল যে মানুষের আকাঙ্ক্ষা, জনমানুষের যে বাসনা কি ছিল? ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা যে ভারত পালিয়ে গিয়েছি কি জন্য? জীবন বাঁচানোর জন্য। পালাই নাই? দেখছেন না আপনারা? আজ পর্যন্ত উনি এই খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে পারলেন না, একটা আওয়ামী লীগের নেতা কর্মীর বিচার দৃশ্যমান করতে পারলেন না। উনি আছেন সংস্কারের নামে। সংস্কারটা কি হবে? আপনি যদি আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করতে পারেন,
আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আপনি ভালো করতে পারেন, তাহলে মনে করব যে হ্যাঁ, আপনি মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন নাই। কারণ মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা 16-17 বছর রাজপথে ছিলাম, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মা হারিয়েছি, সন্তান হারিয়েছি, আমরা হারাই নাই। আমি যখন যুদ্ধে গিয়েছিলাম, আমি আমার ওয়াইফ, আমার সন্তান, আমার মাকে সোফায় বসে আমি মাপ চেয়েছিলাম যে আমি তোমাদের কাছে অনেক বেয়াদবি করেছি, অনেক রাগ করেছি, অনেক অনুতপ্ত, আমি তোমরা আমাকে মাফ করে দাও। আমি আমার মহানায়ক রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব যদি আমাকে ডাক দেয়, আমি গলা থাকতে পারবো না। উপরে আল্লাহকে হাজির নদী সাক্ষী রেখে বলতেছি, এই রকম যদি যুদ্ধের স্পিড হয়ে থাকে আমাদের, তাহলে ইংলিশ সরকার কেন আমাদের সাথে বাধা করতেছে আমি কিছু বুঝতে পারি না। মানবিক করিডোর যদি হয়, রাজনৈতিক সরকারের সাথে আলোচনা করতে হবে। বিএনপি একটা গণতান্ত্রিক দল, যে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আমরা রক্ত দিয়েছি, দিনের পর দিন আমাদের জাতীয় নেতারা মার খেয়েছে, গুম হয়েছে, ইলিয়াস হোসেনের মতো বড় নেতা, আমাদের নেতাদের ছাড়া হয়েছে, আমাদের মা খালেদা জিয়া জেলখানা বন্দী ছিল, তারপরেও ওনার কি মানে ওনাকে 10 থেকে 6 তলা ওঠানামা করা লাগতো, হাসিতে উঠায় নাই, ওনাকে উঠায় নাই, নামায় নাই ওনার মামলায়। আপনারা কথা আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারেন আপনারা? এই ইংলিশ সরকার যে মামলাটা ছিল, যদি হাসিনা আসতে থাকতো ওনার অবস্থা করে থাকতো। কথা কি? কথা ঠিক কিনা? যদি উনি যদি এই দৃশ্যমান না করেন বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার, যারা আজকে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে যারা জেনোসাইড চালিয়েছিলেন এবং এদেরকে যারা রাজনীতির সাথে পিস্তল দিয়েছিলেন, ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের কর্মচারীদের হাতে, শ্রমিক লীগের নেতাদের হাতে, ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে তাদের বিচার দৃশ্যমান হতে হবে। এই দৃশ্যমান না হওয়া পর্যন্ত উনি যত টাল বাংলা শুরু করুক, আমরা পার হইতে দেব না। আমাদের মহানায়ক তারেক রহমান বলেছেন যে যদি টাল বাহানা করে নির্বাচন নিয়ে আপনি জনরোষে পড়লে সামলাতে পারবেন না। পারবেন? পারবেন? ইংলিশ সরকার আপনি সামলাতে পারবেন? পারবেন না। সুতরাং আপনি ইজ্জতের সাথে, সম্মানের সাথে আমরা আপনাকে যতটুকু সহযোগিতা করেছি, আপনি 5 আগস্টের পর থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আপনাকে টিকা রাখছি। টিকা রাখছি মানে এই নয় যে আপনি নির্বাচনের নামে সংস্কার নিয়ে কালক্ষেপণ করবেন। এই কালক্ষেপণ করার জন্য আপনাকে ওই চেয়ারে আমরা বসাই নাই। আপনার এই কালক্ষেপণের জন্য আমরা রক্ত নেই নাই। আপনার এই কালক্ষেপণের জন্য ইরি খেতে ঘুমাই নাই। আপনার কালক্ষেপণের জন্য মামলা নিয়ে কোর্টের দরবারে বারে বারে ভিক্ষুকের মতো পিপির কাছে, উকিলের কাছে বলি নাই, ভাই আমার জামিন করে দেন, ভাই আমার জামিন করে দেন। এই জন্য আমরা বলি নাই। আমরা এই জন্য বলেছি, আমরা এই জন্য যুদ্ধ করেছি। আমি আমার নিঃস্ব হয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠান বিএনপি করি বিধায়, আমি নিঃস্ব হয়েছে আমার মাকে হারিয়ে এই যুদ্ধ ক্ষেত্রে গিয়া আমি আজকে একটা কিডনি নিয়ে অচল ব্যবস্থা করতেছি। আমার মেডিকেল প্রোটোকল আছে, আমার ভাইরা জানে। আমি যখন তত্ত্বাবধানে যুদ্ধ করি, যখন যুদ্ধের ময়দানে আমার উপর হাজার মানুষ চলে গেছে, আমার কিডনিটা অচল হয়ে গেছে, আমার মেডিকেল রিপোর্ট এখন আছে, আমার সিনিয়র নেতৃত্ব সবাই জানে। আর আজকে নির্বাচনের নামে যে টাল বাহানা শুরু করছেন, এই টাল বাহানা বিএনপি কখনো দেবে না, দেবে না, দেবে না। মাননীয় সরকার আপনি হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। আওয়ামী লীগের আমলে আমরা পুলিশের চোখে চোখ লাগিয়ে রাজপথে ছিলাম, আর আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ গুন্ডাদের সামনে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আমরা রাজপথ দখলে রাখিয়েছিলাম। আর আজকে তো স্বাধীন বাংলাদেশ আপনাকে আমি বসাই দিয়েছি, বসাই দেই নাই? বসাই দিয়েছি। আপনার মেয়াদ 90 দিন, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ মেয়াদ 90 দিন হয় না বেশি হয়? একটা গণতান্ত্রিক দেশে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কয় বছর হয়? কয়দিন হয়? আপনারা আমার কথা বুঝতে পারছেন? একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কয়দিন হয়? 3 মাস 90 দিন। আজকে 10 মাস চলছে। আপনি সংস্কার কি করলেন? আরে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান করতে পারলেন না। আপনি কিসের সরকার অবশ্যই হয়ে জানায়? আপনি পারতেন, আপনি সুসময়ে পারতেন, ক্ষমতা হস্তান্তর করেন। এই দেশ আমরা স্বাধীন করেছি, 24-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা 90 ইসলামকে স্বৈরাচার কাটিয়েছি। আমরা জানি কিভাবে বাংলাদেশ স্বাধীন করতে হয়, আমাদের জানা আছে। সুতরাং আপনি আপনার মসনদে বসে জাতির সামনে টাল বাহানা করবেন না। যাদেরকে নিয়ে আপনি উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিয়েছেন, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে, আওয়ামী লীগের যত নেককারজনক লোকজন দিয়ে আপনি সব মন্ত্রী পরিষদ সাজিয়েছেন, আজকে তাদের কথা মতো এদের চলতে পারে না, পারে না। আপনি দ্রুত সময় নির্বাচন দেন। নির্বাচনের জন্য আমার জীবন দিয়েছি। একটা ভোট আমার, ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমাদের মহানায়ক তারেক রহমান সাহেব বলছে, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আমার হাতকে আপনি শক্তিশালী করুন। কি উনি ভোট চেয়েছে আপনাদের কাছে?
উনি তো ভোট চাইনি, উনি বলছে আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, আপনি আমার হাতকে শক্তিশালী করুন, মানে বিএনপির হাতকে আপনি শক্তিশালী করুন। এটা কি মিথ্যা কথা? এটা কি ভোট চাওয়ার কথা? যে সময় আমরা ভোট দিতে পারি নাই, আমার দাদা ভোট দিতে গেছে, বলে আপনি তো ভোট হয়ে গেছে। আর আমার দাদার ভাই ভোট দিতে গেছে, ভোট হয়ে গেছে। আরে আমার বড় মা ভোট দিতে গেছে, আপনার ভোট হয়ে গেছে। মৃত্যু ব্যক্তি যদি ভোট দিতে পারে সেই বাংলাদেশে আওয়ামী লীগের আমলে, সেই আপনি এতটুকু সরকার আপনি করতে পারেন না? একটা নির্বাচন, স্বাধীন নির্বাচন কমিশন নিয়ে আমি কাল বাহানা করবেন না। আজকে দেখেন আপনি যে স্বচ্ছ, আপনি যে নিরপেক্ষ, আপনি যে দুর্নীতি পরায়ণ না, তার বাস্তব প্রমাণ দেখলে বোঝা যায়। আমাদের মেয়র ইশরাক হোসেন ভাই যে রায় দিয়েছে কোর্ট থেকে, যে রায় দিয়েছে নির্বাচন কমিশন, তাকে নিয়ে আপনি তেল ধরানো শুরু করছেন। তাহলে আমরা কি মনে করতে পারি? উনি কি গণতন্ত্রের সরকার? উনি কি মানবিকের সরকার? না আবার ফ্যাসিস্ট কায়দায় উনি আমাদের চালাচ্ছে? কি মনে করেন আপনারা? উনি আবার সেই হাসিনার মতো ফ্যাসিজম কায়েম করতেছে। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এই হাসিনা যখন ফ্যাসিজম তৈরি করে, তখন আমাদের জাতীয় নেতৃবৃন্দ একের পর এক সাংবাদিক সম্মেলন করেছে, একের পর এক মিছিল করেছে, মিটিং করেছে, জনসভা করেছে। আমি লালমনিরহাট থেকে আসে পল্টনে আমি মিটিং উপস্থিত ছিলাম জনসভায়। আমাদের জাতীয় নেতৃবৃন্দরা বলছিলেন, এই হাসিনা, এই খুনি হাসিনা আবার ফ্যাসিজম তৈরি করে দেশের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। রাইট? এই 24-এ প্রমাণ হয়েছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, যারা দেশ নিয়ে চর্চা করে, যারা রাজনীতি নিয়ে গবেষণা করে, তারা কখনো মিথ্যা বলতে পারে না। আমাদের একটা নেতাদের ছাড়ে নেই, আমাদের একটা নেতা বাড়ি ছাড়ে নাই। আওয়ামী লীগের এই 16-17 বছর নির্যাতনের পরেও আমরা একটা লোক বাড়ি ছেড়ে নাই। বাড়িতে ঘুমাইতে পারি নাই, কিন্তু বাড়ি ছেড়ে নাই। আদরের সন্তানের সাথে সময় দিতে পারি নাই, কিন্তু বাড়ি ছেড়ে নাই। আজকে আওয়ামী লীগ 17 বছর দেশ চালার পরে জাতীয় মসজিদের খোদের সব বানিয়ে যায়, এরপর আপনি বিচার দৃশ্যমান করতে পারেন না। এই যদি বাংলাদেশের অবস্থা, আমরা গণতন্ত্র মানব দলগুলো, আমরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, আমরা শঙ্কিত, আমরা অত্যন্ত শঙ্কিত। আমি অনুরোধ করব, আমার জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব, এই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করে জাতিকে মুক্তি দিন। আমি আমার বক্তব্য শেষ করবো। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনগণ খালেদা জিন্দাবাদ, দেশের এক ধরনের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি রাকিব হাসানকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন তাঁতি দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব ABM শাহজাহান। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আলোচক, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন উনি আপনাদের মাঝে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। জনাব আব্দুল সালাম আজাদ। জাতীয়তাবাদী গণজাগরণ দল আয়োজিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচনের দাবি নিয়ে আজকের এই আলোচনা সভা, এই সংগঠনের সভাপতি জনাব জহিরুল ইসলাম টিটু উপস্থিত আছেন। এ দলেরই একজন কান্ডারি, দীর্ঘদিন যিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয় নেতৃত্বে গড়ে ওঠা নেতা এবং জনগণের দেশের নিপীড়িত মানুষের পক্ষে যিনি কথা বলেন, এই নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে বারবার যিনি কারাবরণ করেছেন, মৃত্যুর হাত থেকে বেঁচে এসছেন, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বারবার নির্বাচিত সাবেক এমপি, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ,
আজকের এই সভার প্রধান অতিথি জনাব জয়নাল আবদিন ফারুক সহ এই সংগঠনের এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার একটা জরুরি আরেকটা প্রোগ্রাম আছে, যে কারণে আমি একটু চলে যাব। তারপরে ফারুক ভাই প্রোগ্রামগুলোতে আমার নাম থাকলে আমি চেষ্টা করি, কারণ ওনার প্রতি আমার একটা দুর্বলতা এই কারণে যে তার ভাবনা, চিন্তা, চেতনা, মনন সমস্ত কিছুই একটি দল এদেশের স্বাধীনতা মুক্তিকামী মানুষের পক্ষে থাকা এবং গণতন্ত্র রক্ষার জন্য আকস্মিকভাবে লড়া, যেসব কারণে শত শত মামলার আসামি, সবকিছু মিলিয়ে একটা দুর্বলতা থাকে। আজকের ইস্যু আইন শৃঙ্খলা অবনতি। আমরা প্রায় কথা বলে থাকি, ফারুক ভাই ভালো বলবেন, যে আইন শৃঙ্খলা অবনতির বিষয়টা নিয়ে এই সরকারের জনগণের মুখোমুখি হওয়া, অথবা আমরা দাবি করব, অথবা আবার আমরা রাজপথে নামবো, আন্দোলন করব, এমনটা কিন্তু আমরা আশা করতে পারি নাই। আমরা জানতাম আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশনা এবং তার নেতৃত্ব, তার আদেশ বা সারা দেশের সবকিছু মিলিয়ে আমাদের ধারণা ছিল যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ যখন হবে, যে কারণেই আমাদের আন্দোলন একটি নির্বাচন, যে কারণেই আমাদের বিএনপির প্রায় 5 থেকে 6 হাজার নেতা কর্মীর গুম হত্যা, সবকিছুর মূলেই ছিল একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, যে কারণেই ছিল আন্দোলন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এই স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। এ কারণেই তাকে কারাগারে যেতে হয়েছে। এদেশের জনগণের জন্য, কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য তাকে কারাগারে যেতে হয়েছে এবং তাকে মিথ্যা মামলা থেকে তাকে সাজা দেওয়া হয়েছে। সমস্ত কিছু মূলেই ছিল একটা বিষয়টা কি, কেন আমরা গণতন্ত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নিরপেক্ষ নির্বাচন চাই। নিরপেক্ষ নির্বাচন বনাম শেখ হাসিনা, যদি নিরপেক্ষ নির্বাচন দেয় তাহলে কিন্তু শেখ হাসিনা থাকে না। বাংলাদেশের 80% লোক, অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিশেষ বাহিনী ছাড়া বাংলাদেশের কোন মানুষ শেখ হাসিনাকে চায় নাই, তার সরকারকে চায় নাই। এ কারণে তিনি জানতেন যদি নির্বাচন দিয়ে দেই তাহলে তার অস্তিত্ব বলেন, তার দল বলেন, কোনটাই বাংলাদেশে থাকবে না, থাকতে পারে না বলে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি গেলেন চিকিৎসার জন্য, তিনি চলে আসবেন আমাদের কাছে। তার বিরুদ্ধে মামলা দেয় নাই না, দেয় নাই। কবরবাসীর বিরুদ্ধে কিন্তু মামলা দেওয়া হয়েছে। শুধু তারেক রহমান, আমাদের বেগম খালেদা জিয়া নয়, স্বৈরাচারী শেখ হাসিনা এত মামলা করেছে, এখানে কবরবাসীরা পর্যন্ত শেখ হাসিনার কাছ থেকে মুক্তি লাভ করতে পারে নাই। তাহলে মনে করেন কি পরিমাণ ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই যে নির্বাচনগুলো হয়েছে, সেদিন একটা পত্রিকা দেখলাম, আমরা জানি যে শুধু কবরবাসীর বিরুদ্ধে শুধু মামলাই কিন্তু হয় নাই, আমাদের হজ করতে গেছে হাজিদের বিরুদ্ধে, মক্কায় হজ করছে, এখানে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, হয় নাই? যে নির্বাচনগুলো করেছে অবৈধ নির্বাচন, সেই নির্বাচনে 20 লক্ষ কবরবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।
তাহলে কত বড় দুঃশাসন ছিল, কত বড় অত্যাচার নির্যাতন, কত বড় ফ্যাসিস্ট হতে পারে। হিটলারের পরে যদি বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে পৃথিবীতে কোন ফ্যাসিস্টের জন্ম হয়ে থাকে সেটা শেখ হাসিনা। এত বড় ফ্যাসিস্টের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াই করতে হচ্ছে, যুদ্ধ করতে হয়েছে। আমরা নিরস্ত্র জনগণ সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, অনেকে বলে ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন হয়ে গেছে, মাঝে মাঝে বলে দ্বিতীয় স্বাধীনতা। আরে স্বাধীনতার দ্বিতীয় কে তৃতীয় কে? স্বাধীনতার একটা। কিরে ভাই, স্বাধীনতা কয়টা? পাকিস্তান স্বাধীন হয়েছিল কত সালে? 47 সালে। ভারত স্বাধীন হয়েছিল কত সালে? 47 সালে। অর্থাৎ স্বাধীনতা একটা। এখন ওনারা বলে দ্বিতীয় স্বাধীনতা পেলাম। আমার কিছু দেশদ্রোহীরা আমার ওই সাথে আমার কথাবার্তা বলে। এগুলো আপনাদের খেয়াল করতে হবে, এই সরকারের খেয়াল করতে হবে। বহু পরিকল্পনা হচ্ছে, দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা এই সরকারের অধীনে যেন কোন নিরপেক্ষ নির্বাচন হতে না পারে তার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ইউনূস সাহেবকে বলেছি, কারণ উনি একজন সজ্জন ব্যক্তি, ভালো ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি। আমরা আশা করি তার মধ্যে থেকে কোনো দুর্নীতি হবে অথবা জনগণ নিরাপত্তাহীন অবস্থা থাকবে। তিনি ক্ষমতায় গিয়েছেন, যে কারণে এত কিছু হলো, যে কারণে যে নামটার জন্য হাসিনা পালিয়ে গেলেন, তিনি এসে তিনি কিন্তু নির্বাহীর দায়িত্বে আছেন। জনগণ কিন্তু তাকে কোনো দায়িত্ব দিছে? জনগণ তাকে কোনো দায়িত্ব দেয় না। আমরা প্রতিনিধিরা তাকে দায়িত্ব দিয়েছি, আপনারা ইন্টারিয়ার, অর্থাৎ জরুরি একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। যদি জরুরি ক্ষমতা দিয়ে দিতেন জনগণের হাতে, জনগণের নেতা, জনগণ নির্বাচিত করবে, পার্লামেন্টে যারা যাবে দেশের জন্য কথা বলবে জনগণ নির্বাচিত করবে, এটা হচ্ছে সাংবিধানিক অধিকার। তা আপনি এখন প্রফেসর ইউনূস সাহেব এবং মন্ত্রীরা কেন নির্বাচন দিচ্ছেন না? এটাই আপনাদের কাজ। আজকে এই দুর্নীতি কেন? আমরা এই সরকারের বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা শুনতে পাই, সরকারের মহল থেকে অনেক দুর্নীতি হচ্ছে। আমরা শুনলাম সেই দিন আমাদের ফারুক ভাই বললেন যে 90,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কেন বিদেশে পাচার হবে? আপনার থাকা অবস্থায় 90,000 কোটি টাকা। যে কাজটা শেখ হাসিনা করলো সেই কাজটা এই সরকার কেন করবে? যে গণতন্ত্রের জন্য আপনার ইউনূসের পয়দা হয়েছে, আন্তর্জাতিক এই সরকারের আপনি হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, এটা কারণটা হলো শেখ হাসিনার অপকর্মের ফসল হিসাবে আপনাকে আমরা পেয়েছি আপনার কাছ থেকে। আমরা এই গণতন্ত্রের মধ্যে দিয়ে এটা নির্বাচন হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আপনার এই দীর্ঘমেয়াদী, আজকে প্রায় 9 মাস হয়, একটা অন্তর্বর্তীকালীন সরকার 9 মাসের জন্য দেওয়া হয়েছে, তা তো না। এই 9 মাসের কারণে সরকারের তো শিকড় নাই। দুর্নীতিবাজরা তাকে ঘিরে ফেলছে, দেশপ্রেমীরা তাকে ঘিরে ফেলেছে, দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, সার্বভৌমত্ব নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। যে কাজটা শেখ হাসিনা করেছিলেন, আমাদের বর্ডারে এখন অনেক আমাদের সর্বসাধারণকে হত্যা করা হয়। আজকে বর্ডারের দিকে তাকিয়ে দেখুন, অবৈধভাবে ভারত পুশব্যাকের মধ্য দিয়ে আমাদের অনেক অবৈধ লোক বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। সমস্ত কিছু বলে বলবো এই গভর্নমেন্টকে দায়ী করব, কারণ এই গভর্নমেন্ট জনগণের না, জনগণের প্রতিনিধি। তাই সব জায়গায় সমস্ত কথা বলার ক্ষমতা এই গভর্নমেন্ট রাখে না। বলে যে শেখ হাসিনা কথা না, এটা হিসাবগুলো খেয়াল করবেন।
আওয়ামী লীগ গেছে আরেকটা আওয়ামী লীগ আসার জন্য, শেখ হাসিনা পালিয়ে গেছে আরেকটা শেখ হাসিনার জন্য। আমরা কি শেখ হাসিনাকে পালিয়ে গেছে আরেক কাজটা আমরা করেছি? আমরা আরেকটা শেখ হাসিনা পয়দা করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তার নেতৃত্ব আন্দোলন সংগ্রামের জন্য আমরা শেখ হাসিনা পালিয়ে যায় নাই। আমরা শেখ হাসিনা সৃষ্টির জন্য আমাদের নেতা ফারুক জেনারেল আব্দুল ফারুক মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন আরেকটা শেখ হাসিনার জন্য নয়, সেটা গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। তাই মূল বিষয়টা হলো অধিকার ফিরিয়ে না পেতে পারে তার জন্য বিলম্ব। জনগণ যেন ভোটের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার একটি প্রজাতান্ত্রিক গভর্নেন্স সৃষ্টি করতে পারে, যার নেতৃত্ব জনগণের হাত থেকে গিয়ে তারা এই জনগণের দেশের শাসন করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, যেখানে থাকবে না শেখ হাসিনার মতো দুর্নীতি, যেখানে থাকবে না আওয়ামী ফ্যাসিস্টের মতো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো মেগা প্রকল্পের মতো দুর্নীতি। বাংলাদেশের যে পদ্মা সেতু হয়েছে, সেই পদ্মা সেতুতে যে অর্থ ব্যয় হয়েছে, 3টা পদ্মা সেতুর হওয়ার মতন অর্থ ব্যয় করেছে, সেই মেগা প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা চাই এমন একটা সরকার, যে সরকারের মধ্যে দিয়ে কোনো দুর্নীতি হবে না। এখন দুর্নীতির কথা আসছে, তাই আজকে আমাদের আপনাদের বলতে হবে, থাকতে হবে ইস্পাত কঠিন ভাবে আমরা থাকবো। আমরা দুর্নীতিকে নির্বাসন করব, গণতন্ত্র ফিরিয়ে এনে রাষ্ট্র ব্যবস্থা একটি সুন্দর শাসক বসিয়ে আমরা আমাদের দেশকে অর্থনৈতিক ভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিণত করব। নির্বাচন যে কথাটা বলেছি, যে নির্বাচনের জন্য তো আমাদের কথা বলার কথা নয়, এটা তো নৈতিক দায়িত্ব। যে কারণে এত কিছু, সেখানে নির্বাচনটা দ্রুত দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তাই বন্ধুরা আমার, আজকে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি। সেই গণতন্ত্রকে আবার সেই হাসিনা যেভাবে রাষ্ট্রকে চালিয়েছিলেন, সেই দিকে ধাবিত করানোর বিশাল বড় ষড়যন্ত্র যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এটা হয়? একটা চিহ্নিত দুর্নীতিবাজকে পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিল না, আর ভারত তাকে জায়গা দিল। এটা হতে পারে? আজকে সমস্ত কিছু প্রফেসর ইউনূসকে চিন্তা ভাবনা করতে হবে, দেশের জন্য, জাতির জন্য, দেশের জন্য দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে বাঁচানো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমরা কেউ বক্তব্য দেব না, কারণ আমাদের নেতা জননেত্রী ফারুক সাহেব বক্তব্য দিবে। আপনার পাশে আমাদের নজরুল ইসলাম খান বক্তব্য দিবে, এই জন্য মিডিয়াগুলো চলে যাবে। আমাদেরকে ওইভাবেই চিন্তা করে বক্তব্য সবাইকে সংযুক্ত করতে হবে। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান আলোচক সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমরা অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এম এ আজাদ চরণ। জনাব এম এ আজাদ চরণ, সাবেক সভাপতি জেদ্দা বিএনপি। আজকে সম্মানিত সভাপতি হাবিব আহমেদ আশিক ও সভামঞ্চে উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত কাছের একজন মানুষ, স্নেহভাজন একজন মানুষ, ম্যাডামের সুযোগ্য উপদেষ্টা, বারবার নির্বাচিত
নির্বাচিত শেখবাগ থেকে গণমানুষের প্রতিনিধি এমপি এবং সাবেক বিরোধী দলীয় সিপিএম জেনারেল ফারুক ভাই সভামঞ্চে উপস্থিত প্রধান আলোচক যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য ইতিমধ্যে রেখে গেলেন, আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান তথা সারা বাংলাদেশের একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যৌথ মহাসচিব সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনের সারিতে উপস্থিত রয়েছে